তো বর্তমানে রুটিন টিকার মজুদ একেবারে শূন্য পর্যায়ে চলে এসেছে, কিন্তু ক্যাম্পেইনের কিছু টিকা রয়েছে তাদের হাতে এবং এই ক্যাম্পেইনের টিকাটি এখন রুটিনে নিয়ে তারা টিকা দান কর্মসূচিটি চালু করবে বলে জানানো যায়। সংস্কার প্রক্রিয়া, গণভোট বাস্তবায়ন, যে ফলাফলটি হয়েছে প্রায় 70% কাছাকাছি মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেটি বাস্তবায়ন কিভাবে হবে? যতটুকু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে আবারও বিজেপি লেড যে এনডিএ গভর্নমেন্ট সেটাই হয়তো বা আসবে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। যারা দর্শক ব্যস্ততার কারণে প্রতিদিনের পত্রিকা দেখতে পারেন না, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। দিনের প্রধান খবরগুলো স্টুডিওতে আমরা বিশ্লেষণ করি। দর্শক, টিকাদান কর্মসূচি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে যে হামের টিকা, ভিটামিন এ প্লাস এই টিকাগুলো শিশুদের দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আমলে এই ক্রাইসিস শুরু হয়। এখন হামে শিশুদের মৃত্যু, যেটি কিনা এই ঝুঁকির কথা আসলে আমরা ভুলেই গেছিলাম, অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী রায়ান তাহরিম। তার প্রতিবেদনটি নিয়ে আমরা কথা বলবো। আপনি জেনে থাকবেন যে প্রতি বছর দেশে 42 লাখ শিশুর জন্ম হয় এবং যাদের টিকার হামের যে টিকা তার বার্ষিক চাহিদা হচ্ছে প্রায় 1 কোটি। তো সেই 1 কোটির যোগান কিন্তু বাংলাদেশ বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিতে পারছে না। হামের জন্য 2 ধরনের টিকা দেওয়া হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে রুটিন টিকা আর একটা হচ্ছে ক্যাম্পেইনের টিকা। সো রুটিন টিকা হচ্ছে MR1 MR2, যেটা 9 মাস এবং 15 মাস পরে দিয়ে থাকে। অন্যদিকে ক্যাম্পেইনের টিকা হচ্ছে মূলত যদি এই 2 টিকা কাজ না করে তো পরবর্তীতে সম্প্রসারিত হিসেবে ওটি ব্যবহার করা হয়। তো বর্তমানে রুটিন টিকার মজুদ একেবারে শূন্য পর্যায়ে চলে এসেছে, কিন্তু ক্যাম্পেইনের কিছু টিকা রয়েছে তাদের হাতে এবং এই ক্যাম্পেইনের টিকাটি এখন রুটিনে নিয়ে তারা টিকা দান কর্মসূচিটি চালু করবে বলে জানানো যায়। কিন্তু টিকা তো আসলে দুটো তো 2 এফিকেসির টিকা। 2 এফিকেসি হলেও তারা বলছে যে এই MR1 এবং MR2 এর মতোই যে সম্প্রসারিত বা ক্যাম্পেইনের টিকা সেটি কাজ করবে। তো আসলে কবে থেকে আমাদের দেশে এই টিকাটা আপনার স্কারসিটি দেখা যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় 19 মার্চ 2025-এ 1.06 ট্রিলিয়নের একটি কর্মসূচি ছিল, যার নাম হচ্ছে পঞ্চম জনস্বাস্থ্য কর্মসূচি। সেটি বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে আওয়ামী লীগ সরকার এটি চালুর কথা বললেও সেটি বাস্তবায়ন তারা করতে পারেনি। এর পরবর্তীতে দেখা যায় যে এটার মধ্যেই ছিল ইপিআই কর্মসূচি, যার মাধ্যমে টিকাটি দেওয়া হয়, সেটি একেবারে স্থগিত পর্যায়ে চলে আসে এবং যার জন্য প্রায় আজকে ইউনিসেফ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রায় 70,000-এর মতো শিশু হচ্ছে টিকা বঞ্চিতভাবে আছে আর কি। সব ধরনের টিকা নাকি শুধু যে হামের টিকা সেটি নিয়ে কথা হচ্ছে? বর্তমানে হামের টিকা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনি জেনে থাকবেন যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যে কেন্দ্রীয় গুদাম, সেখানে প্রায় হামসহ 6টা জীবন রক্ষাকারী টিকার মজুদ শূন্য হয়ে গেছে এবং সারা দেশে কী পরিমাণ হামের টিকা আছে বর্তমানে তার খোঁজে নেমেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় খোদ স্বাস্থ্য অধিদপ্তরকে এই তথ্য জানাতে বলেছে আগামীকাল। তো এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে সারা দেশে আপনার যে শিশু মৃত্যুর সংখ্যা কত? দেখা যায় যে স্বাস্থ্য অধিদপ্তরে এখানেও গাফিলতি রয়েছে। তারা কিন্তু যে মারা যাবার যে সংখ্যা সেটি কিন্তু আমাদের দিতে পারেনি, গণমাধ্যমকে দিতে পারেনি। তারা জাস্ট বলছে যে দেশে প্রায় 676 জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং আমরা যদি বিভিন্ন ধরনের প্রতিবেদনে দেখতে পাই তাহলে মোটামুটি সোমবার অবধি, মানে আজ সোমবার অবধি সারা দেশে অন্তত 53 জন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়ে থাকি। দিস ইজ আনএক্সেপ্টেবল। জি দর্শক, গণভোট সহ অন্তত 18টি অধ্যাদেশের ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু একটা মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে। এর মধ্যে গণভোট, সরকারি দল বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছেন যে এটি আসলে গণভোট যেটি হয়ে গেছে এটি আসলে আর সংসদে উত্থাপনের দরকার নেই। কিন্তু বিরোধী পক্ষ আবার মনে করছে যে এটি ছাড়া গণভোটের যে রায় সেটির রিফ্লেকশন কতটা লেজিটিমেট হবে, এগুলো নিয়ে বিতর্ক। সমাধান দিচ্ছেন বিশ্লেষকরা। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম।
কি হচ্ছে আসলে একটু বিস্তারিত যদি বলেন। গত কয়েকদিন থেকে আসলে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় বিষয়টি ছিল যে সংস্কার কোন প্রক্রিয়ায় হবে সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ময়দান, এখন তো মাঠে ময়দানে সভা সমাবেশ নেই, কিন্তু টকশো থেকে শুরু করে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে একদম প্রতিনিয়তই আলোচনার বিষয় যে আসলে সংস্কার প্রক্রিয়া, গণভোট বাস্তবায়ন, যে ফলাফলটি হয়েছে প্রায় 70% কাছাকাছি মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেটি বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে সরকার পক্ষ যেমন বলার চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বারবারই শুরু থেকে বলার চেষ্টা করেছেন যেহেতু এই ভোটটি হয়ে গেছে, এই ভোটটি পরবর্তী আর করার কোনো দরকার নেই, এই জন্য এই কারণে সংসদে এটিকে নতুন করে বিল উত্থাপন করার কোনো দরকার নেই, অর্থাৎ এটি ল্যাপস হয়ে গেছে অটোমেটিক আর কি। কিন্তু আজকে জামাতের পক্ষ থেকে আরেকজন আইনজীবী, বেশ আলোচিত আইনজীবী এবং সুপরিচিত শিশির মনির, তিনি বলেছেন যে এটি ল্যাপস করলে এটির বৈধতা নিয়ে প্রশ্ন সামনে উঠতে পারে। অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের এই প্রসঙ্গে আমরা পাল্টাপাল্টি একটা অবস্থান দেখতে পাচ্ছি। এখন আমাদের সামনে বড় প্রশ্ন, তাহলে একটি বাস্তবায়ন হবে আসলে কিভাবে, সেই প্রশ্নে আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি। যারা এই বিষয়ে অভিজ্ঞ, বিশেষ করে আইনজীবী, কয়েকজন সিনিয়র আইনজীবীর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে সংবিধান নিয়েই যে শুধু এটা সমাধান, সংবিধানের আলোকে করতে হবে আপনাকে সমাধান, কিন্তু অবশ্যই রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। কেউ যদি বলে যে এই ধারায় এ আছে আর একজন বলে এই ধারায় এটা নাই, অর্থাৎ এই ধারা নাই, এই করতে করতে সালিশ মানি তাল গাছ আমার, আইনি ব্যাখ্যা সালিশ মানি তাল গাছ আমার, আইনি যে মারফাজ, সেক্ষেত্রে এটি আরও মানে দেরি হবে। একটা পর্যায়ে এটি মানে সংসদ থেকে রাজপথে পর্যন্ত গড়ানোর একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আসলে সমাধানটা কোথায়? সমাধানটা কোথায়, এই যে সমাধানটা কোথায়, এইটাই আমরা আজকে আমাদের দর্শকদের এবং আমাদের যারা পাঠক আছেন তাদের সামনে হাজির করার চেষ্টা করেছি যে কীভাবে এটি সমাধান করা যায়। সংবিধানের আলোকে এটি সমাধান করা সম্ভব, কিন্তু অবশ্যই রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। দুই পক্ষকেই তাদের যে অবস্থান, বিএনপি আগে থেকে বরাবরই বলার চেষ্টা করছে তাদের এই গণভোট অধ্যাদেশ নিয়ে তারা ওই সময় আপত্তি করেছিল, এখন নোট অফ ডিসেন্ট ছিল, এখন যেটি তারা বলার চেষ্টা, যদি তারপরেও তারা কিন্তু ভোটের সময় হা ভোটের পক্ষে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতা সবাই কথা বলেছেন হা ভোটের পক্ষে একটা সময়। এখন তারা তাদের বক্তব্য কিছুটা সুর অন্য দিকে আর কি, যেহেতু বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে এবারে সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন তারা পেয়েছে, এখন তারা তাদের মতো কিছু করে এটা মানে কার্যকর করতে চান, সেক্ষেত্রে বিরোধী দলের আপত্তি। এ তো গেল আসলে গণভোটের কথা, কিন্তু গণভোট ছাড়াও আরও বেশ কয়েকটা, যতটুকু আমরা শুনেছি 18টি অধ্যাদেশের ব্যাপারে বিএনপির। যে আপনি জানেন যে শুধুমাত্র গণভোট না, এরকম 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল। সেই 133টি অধ্যাদেশের বিষয় যাচাই বাছাই করার জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এই সংসদের বিশেষ কমিটি 3 দফা বৈঠক করেছেন, সর্বশেষ রোববার গভীর রাত অবধি এই বৈঠক চলে। সেই বৈঠকেও 18টি অধ্যাদেশ নিয়ে তুমুল বাকবিতণ্ডা, এবং তারা কিন্তু বিপরীতমুখী অবস্থানে আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পুলিশ কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ যে প্রক্রিয়া সেই অধ্যাদেশ, আবার গুম প্রতিরোধ বা প্রতিকার যে অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের একটি অধ্যাদেশ ছিল। এরকম বেশ কয়েকটি অধ্যাদেশ, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলো, সেইগুলো নিয়ে তারা একদম এখন পর্যন্ত মতভেদ তাদের মধ্যে চরমে পর্যায়ে পৌঁছেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে রোববারের বৈঠক শেষ করে রাতে উনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে তারা তাদের টোটাল যার যার এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে টোটাল মতামত সহ 2 এপ্রিল সংসদে এই বিষয়ে উত্থাপন হবে। আর এদিকে আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ আলোচনার যে প্রস্তাব লিখিতভাবে বিরোধী দল রোববার করেছিল, সেই বিষয় আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ পরেই সংসদ যখন শুরু হবে, আজকের কর্মদিবসে অর্থাৎ এই কর্মদিবসের শেষ সময়ে এটি নিয়েও 2 ঘন্টার জন্য আলোচনা নির্ধারিত হবে। সেক্ষেত্রে আজকে আমরা সকাল, যেহেতু পাঠকরা আমরা জানতে চাই অনেক কিছু, আমরা বলতে পারি যে দিনের শেষটা সংসদ আজকে বেশ উত্তপ্ত হবে, এটা আমরা মনে করতে পারি। সব মিলিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়ার জায়গা থেকে যে যার জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে আইনি কাঠামোর মধ্যে থেকে সুন্দর সমাধানের পথ আছে বলে বিশ্লেষকরা আমাদেরকে বলার চেষ্টা করেছেন, এবং সেদিকেই 2 দলই, সরকারি দল বিরোধী দল, এগিয়ে যাবে, আমরা সেটি প্রত্যাশা করি। আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য আসামে এপ্রিলের 9 তারিখ তাদের নির্বাচন, সেখানে আসলে এন্টি বাংলাদেশ যে রেটরিক্স, এই কার্ডগুলো কিন্তু প্লে করা হচ্ছে। আপনারা জানেন দর্শক যে এটি আমাদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ। স্টুডিওতে আমার সঙ্গে আছেন জনাব শেখ শাহরিয়ার জামান, তিনি ডিপ্লোম্যাটিক এক্সপার্ট, আমাদের কূটনৈতিক প্রতিবেদক। যেমন ভাই, ইলেকশন তো চলে আসছে,
জি, ধন্যবাদ। আসামে। এপ্রিলের 9 তারিখে আসামে ইলেকশন হবে, এবং এখনকার যদি কম্পোজিশন দেখি যে বিজেপি লেড যে এনডিএ গভর্নমেন্টটা এনডিএ অ্যালায়েন্সটা রয়েছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা ওখানে এখন 76টা সিট পেয়েছে, ফলোড বাই ইউডিএ যে কংগ্রেস লিড করে, তারা পেয়েছে 44টা সিট এখন বর্তমান অবস্থা। অবস্থা দৃষ্টিতে অবশ্যই জানেন যে ইলেকশনের আগে সব সময় একটা প্রেডিকশন থাকে কে জিতবে কে হারবে। যতটুকু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে আবারও বিজেপি লেড যে এনডিএ গভর্নমেন্ট সেটাই হয়তো বা আসবে। এর কতগুলো কারণ হিসেবে জিনিসটা এক্সপার্টরা যারা রয়েছেন তারা এটা ব্যাখ্যা করছেন। যদি বলি যে প্রথমে যদি কারণটা বলি, প্রথম কারণটা হচ্ছে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব। বর্তমানে যে বিজেপির যে নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছেন ওখানে, হেমন্ত শর্মা, উনি মোটামুটি আসামেই থাকেন এবং আসামেই সময় বেশি দেন। এর বিপরীতে যে কংগ্রেসের যে নেতা রয়েছেন গগৈ, উনি হচ্ছেন গিয়ে সেন্ট্রালের একজন পার্লামেন্ট মেম্বার, অর্থাৎ লোকসভার মেম্বার। এখন লোকসভার মেম্বার হওয়ার কারণে তার বড় একটা অংশ দিল্লিতে থাকতে হয়, ফলে এদিকে তার সময়টা কম। এখানে কিন্তু রাজনৈতিক নেতৃত্বে একটা সময়গত একটা পার্থক্য আমরা দেখতে পাই। আবার যদি ভোটারদের কম্পোজিশনটাও দেখেন, প্রায় 35% মুসলিম ভোটার রয়েছে এবং তারাও কিন্তু আন্ডার প্রেশার মানে যেটা আপনি প্রথমে বললেন যে অ্যান্টি বাংলাদেশ রেটরিক, এই মুসলিমদেরকে তারা বলে যে এরা ইলিগাল ইমিগ্রেন্ট এবং তারা বাংলাদেশ থেকে গিয়েছে, ফলে তারা কিন্তু কনস্ট্যান্টলি একটা প্রেশারের মধ্যে থাকে, নাম্বার 1। এবং নাম্বার 2, এই কথা বলে তারা হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে যে আমাদেরকে ভোট দাও, আমরাই তোমাদেরকে প্রোটেকশন দিব। নাম্বার 3, যেটা খুব ইন্টারেস্টিং, তারা হিন্দু ভোটারদেরকে উৎসাহিত করে যে তোমরা এই মুসলিম ভোটারদের বিরুদ্ধে অবজেকশন দাও, ফলে তারা কিন্তু ভোট দিতে পারবে না। এক্ষেত্রে একটা ওদের ডিসএনফ্র্যাঞ্চাইজিস একটা পলিসি আছে যে কেউ যদি কোনো অভিযোগ করে তখন তার বিরুদ্ধে কিন্তু একটা তদন্ত হয় এবং তদন্তটা করতেও আপনার সময় লাগে। এই পিরিয়ডে কিন্তু যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি আর ভোট দিতে পারছেন না। এরকম বেশ কিছু কেস কিন্তু কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো ফলে ত্রিমুখী একটা মুসলিম ভোটারদের একটা সমস্যা রয়েছে। আমি যদি আর একটু দিকে দেখা যায়, ওমেন ভোটার, নারী ভোটাররাও কিন্তু বড় একটা রোল প্লে করে। এই নারী ভোটারদেরকে ওদের একটা উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগের অধীনে প্রায় 40 লক্ষ নারীকে তারা সরাসরি আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং অন্যান্য ধরনের ফ্যাসিলিটিস, সে ফর এক্সাম্পল ওমেন এন্টারপ্রেনিয়ার যারা রয়েছে তাদেরকে তারা বিভিন্ন ধরনের সহায়তা দেয়। তো ফলে এই নারী ভোটারদেরকেও কিন্তু তারা অ্যাট্রাক্ট করেছে। সো অলটুগেদার যদি আমরা কতগুলো ভোটের যে কতগুলো স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিগুলো দেখি যে মুসলিম ভোটারদের যে বিরুদ্ধে তাদের যে ক্যাম্পেইন, তারা বলে মিয়া মুভমেন্ট, মানে মিয়া অর্থ বাংলাদেশের মিয়াকে তারা মুসলিম হিসেবে ব্যাখ্যা করে বা অভিহিত করে। তো সেইটাকে তারা একভাবে ইউজ করছে। সেকেন্ডভাবে এইভাবে তারা মুসলিম ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, নারী ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আবার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও একটা ঝামেলা রয়েছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে মনে হচ্ছে যে আবার বিজেপি গভর্নমেন্ট অথবা তৃতীয়বারের মতো আসবে। কিন্তু এর একটা ক্যাচ আছে, এটা পলিটিক্যাল ক্যাচটা হচ্ছে কি, তারা তো বাংলাদেশি বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালিয়ে থাকে ইলেকশনের সময়, বা ইলেকশন বললে না যে মানে সবসময় ধারাবাহিকভাবে চালিয়ে থাকে, ইলেকশনের সময় এটার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এটার কিন্তু একটা বাড়তি ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে। আমাদের সম্পর্কটা ভারতের সঙ্গে, এখানে আসাম বা ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা এরা আমাদের সীমান্তবর্তী রাজ্য, কিন্তু আমরা তো একটা দেশ, সার্বভৌম দেশ, এবং দেশ হিসেবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক। এই ধরনের রেটরিক যখন পলিটিক্যালি ইউজ হয় ডোমেস্টিক পলিটিক্সে, তখন এটার একটা নেতিবাচক প্রভাব অবশ্যই এটা দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা হলেও পড়ে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের এই ইলেকশন হওয়ার পরে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও শীতলতা ছিল, সেটাকে আমরা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এই ধরনের নেতিবাচক প্রচারণা বিশেষ করে ইলেকশনের সময় নেতিবাচক প্রচারণা বা অন্যান্য সময়
নেতিবাচক প্রচারণা একটা দেশের বিরুদ্ধে, এটা অবশ্যই কোনো ভালো ফল বয়ে আনে না দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমি আশাবাদী যে হয়তোবা তাদের এই রেটরিকটা দিল্লি পর্যন্ত পৌঁছাবে না এবং তারা হয়তোবা এই জিনিসটাকে অন্যভাবে ট্যাকেল করবে। বাট এগেইন গো ব্যাক, এটা কিন্তু মানে লোকাল যারা জনগণ থাকে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক মনোভাব আর একটা দেশের প্রতি তৈরি করে। নিশ্চয়ই এরকম হয়েছে যে আপনি বিবিসির সেই ডকুমেন্টারিটা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে বাংলাদেশি বানিয়ে একজন বৃদ্ধাকে এই ধরনের ঘটনা কিন্তু আমরা অনেকগুলো দেখেছি। একজন ইন্ডিয়ান হিন্দু, তাকে কেরালাতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশি সন্দেহে। এই ধরনের ঘটনাও আমরা বেশ অনেকগুলো দেখেছি যে এই গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই ধরনের ঘটনা বেশ অনেক কিছু ঘটেছে। তো মানে এইটা যে এই হেট্রেটটা যে শুধুমাত্র যারা বাংলাদেশিদেরকে ক্ষতি করছে না, এটা কিন্তু তাদের নিজেদের সিটিজেনকেও ক্ষতিগ্রস্ত করছে। কারণ আপনি একটা ইন্ডিয়ান সিটিজেন, সে মুসলিম কি হিন্দু বা বৌদ্ধ কি খ্রিস্টান এটা তো ম্যাটার করে না, হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি অর শি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আপনি তো তাকে পিটিয়ে এভাবে মেরে ফেলতে পারেন না এই সন্দেহে যে সে আর একটা দেশের নাগরিক বা অবৈধভাবে এখানে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু এই রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে এই কার্ডটা ওরা এমনভাবে, এটা নোংরা কার্ডটা এমনভাবে প্লে করছে যে ঘৃণার মাত্রাটা এত পর্যায়ে পৌঁছে গেছে এখন মানুষ স্বাভাবিকভাবে আর চিন্তা করছে না। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।